আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আহ, বাংলাদেশ আফগানিস্তানের প্রথম ওডিআই ম্যাচটা শেষ হয়ে গেল কিছুক্ষণ আগেই এবং এই ম্যাচটাতে আসলে বিশেষ করে যে কথাটা বলতেই হবে সেটা হচ্ছে বাংলাদেশ তারা আসলে ভালো পারফর্ম করতে পারেনি। ওভারঅল ওডিআই দলটাকে নিয়ে এমনিতেই খানিকটা চিন্তা ছিল, খানিকটা আম, দুশ্চিন্তা ছিল যে কিভাবে এই স্কোয়াডটা আসলে গঠিত হচ্ছে, এই যে স্কোয়াডটা সেটা কি আসলে খুব একটা শক্তিশালী কিনা। এবং বিশেষ করে আমি বলবো দুটো পার্টিকুলার জায়গায় বাংলাদেশের আসলে বড় যে সমস্যার জায়গা সেটার কিন্তু সলিউশন আমরা এখনো পর্যন্ত খুঁজছি। প্রথমটা হচ্ছে ওভারঅল ব্যাটিংয়ের যে ব্যালেন্সটা। ওপেনিং স্ট্যান্ডার্ডের কথা যদি বলি, সেই ওপেনিংয়ের জায়গাটায় কি হচ্ছে, মিডল অর্ডারের যদি কথা বলি, ওভারঅল সেই জায়গাটার মধ্যেও আসলে আমরা কিভাবে একটা 50 ওভার গেমকে ন্যাভিগেট করব, সেই অনুযায়ী কি ধরনের ক্যারেক্টারিস্টিক্সের প্লেয়ার আমাদের মিডল অর্ডারে দরকার, সেটা নিয়েও কিন্তু খানিকটা দুরবস্থার মধ্যেই আমরা এই মুহূর্তে আছি। এবং এই জায়গাগুলোকে নিয়ে আমরা আসলে সাফার করেছি, বিগত 2 বছর ধরেই আমরা সাফার করছি। তো 2023 ওয়ার্ল্ড কাপ থেকে আমরা দেখেছি যে বিষয়টা নিয়ে আমরা খুব একটা ভালো অবস্থায় নেই, ভুগছি আমরা ওয়ানডে ক্রিকেটে। তো এটা ছিল একটা বিষয় যে ব্যাটিংয়ের বিভিন্ন জায়গার মধ্যে আমাদের আসলে সেই ধরনের ক্যারেক্টারিস্টিক্সের ক্রিকেটাররা আছেন কিনা এই মুহূর্তে, যারা ওডিআই খেলতে পারবেন, কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করতে পারবেন। ব্যাটিংটা আমাদের বিরাট বড় একটা দুর্বলতার জায়গা হিসেবে রয়ে গেছে। সেটা ওপেনিং স্ট্যান্ডেই হোক, যারা পাওয়ার প্লের ভেতরের জায়গাটা ধরবেন, সেটা মিডল অর্ডারেই হোক, যারা কিনা মিডল ওভার্সের খেলাটা বানিয়ে নেবেন, এবং সেটা ফিনিশারের জায়গাতেই হোক, যারা কিনা এসে শেষমেশ খুব কুইক ফায়ার কিছু নক্স খেলে বাংলাদেশকে ভালো একটা অবস্থানে নিয়ে যাবেন। সো ওই তিনটা ধাপেই আমার কাছে মনে হচ্ছে 50 ওভার গেমের টেম্পো ধরার মতো এই মুহূর্তে সঠিক ব্যালেন্সটা দলের মধ্যে কোনো একভাবে একটা অভাব আমরা দেখতে পাচ্ছি। আর আরও একটা বিষয় যেটা লক্ষণীয় সেটা হচ্ছে কোয়ালিটি স্পিনারের অভাব। অবশ্যই সেটাও আমাদের ছিল। আমরা এর আগের যে ওডিআই সিরিজগুলো খেলছিলাম সেখানে কিন্তু বিশাল বড় একটা কমপ্লেন ছিল যে বাংলাদেশ মাত্র 5জন প্রতিষ্ঠিত বোলার নিয়ে খেলে, এবং যার মধ্যে আবার একজন মেহেদী হাসান মিরাজ। আজকের ম্যাচটাতে মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত বোলিং করেছেন, সেটাতে কোনো সন্দেহ নেই, খুব ভালো বল করেছেন। তবে উইকেটটা আসলে এমন ছিল যেখানে আসলে স্পিনাররা সুবিধা পেতে পারেন। মোটামুটি কোয়ালিটির একজন স্পিনার আপনি হলে এই উইকেটে কিন্তু আপনার ভালো বোলিং করার একটা সুযোগ থাকে। এবং সেখানে আফগানিস্তান কিন্তু তারা একাধিক স্পিনার খেলিয়েছে, খারোটেকে খেলিয়েছে, গাজানফারকে খেলিয়েছে, মোহাম্মদ নবী রশিদ খান, 4জন প্রতিষ্ঠিত স্পিনার তাদের দলে ছিল, এবং সেই সাথে 2জন পেস বোলার ছিল। সো এই একটা সুবিধা আমার মনে হয় যে এই ধরনের উইকেটে আফগানিস্তান ডেফিনেটলি পেয়েছে বাংলাদেশের এগেনস্টে। এবং সে কারণে বাংলাদেশ যখন আগে ব্যাট করলো, আগে ব্যাট করে যখন শুরুতে 51 রান করেছিল 10 ওভারে, অর্থাৎ প্রথম পাওয়ার প্লের ভেতরে, কিন্তু উইকেট হারিয়ে ফেলেছিল কয়েকটা। এবং সাইফ হাসান আমার মনে হয় টিকে থাকাটা ইম্পর্টেন্ট ছিল, কারণ তিনি মোটামুটি কুইক ফায়ার রানগুলো করার ক্ষেত্রে একটা ভালো জায়গায় ছিলেন, তিনি ফর্মে ছিলেন। আজকে তার ওডিআই ডেবিউ থাকলেও আমার কাছে মনে হচ্ছিল এক্সপেকটেশন তার উপর অনেক বেশি। যাই হোক, তিনি 20+ একটা নক খেলে আউট হয়ে গেছেন। তার ওয়ানডে ডেবিউতে মাত্র 26টা রান তিনি করেছেন। তারপর একটা পার্টনারশিপ হলো, আমরা দেখলাম যে ফোর্থ উইকেট পার্টনারশিপে 100+ একটা পার্টনারশিপ করলেন খুব সময় নিয়ে ব্যাটিং করে তাওহিদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজ, যেটা সাধারণ বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের চোখে অনেকটা দৃষ্টিকটু লেগেছে। তারা অন্তত জানিয়েছেন সেই বিষয়টা। আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপগুলোতে গিয়ে দেখছিলাম, বিভিন্ন জায়গায় দেখছিলাম যে এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং বেশ ক্রিটিসাইজ করা হচ্ছে যে আসলে এত কম গতিতে কেন এই পার্টনারশিপটা এগিয়ে গেল। আমার কাছে অন্তত খালি চোখে দেখে মনে হচ্ছিল যে আবুধাবির এই উইকেটটা, এই আউটফিল্ডটা, এই পিচটা সবকিছু মিলে একটা ক্লাসিক ওয়ানডের যে ধাঁচ, সেই ধাঁচের একটা ফ্লেভার পাচ্ছিলাম আমি। যে আগেকার সময় যেটা হতো 90-এর দশকের শেষ দিকটায় কিংবা 2000s-এর শুরুর দিকটায়, তখন কিন্তু এই ধরনের ওডিআই আমরা দেখতে অভ্যস্ত ছিলাম যে একটা টিম 250 করা মানে ইটস আ ভেরি গুড স্কোর। এবং এই 250টা কিন্তু ওই 50 ওভারে একটা দল কিভাবে কনস্ট্রাক্ট করতো সেটাও কিন্তু আমরা দেখতাম। প্রথমে একটা ফেজ যেত, সেখানে একটু ফাস্ট পেস রান হতো কারণ ফিল্ড রেস্ট্রিকশনস আছে। তারপর মিডল ওভার্সে গিয়ে দেখা যেত বেশ ধরে খেলে উইকেটটা ধরে রাখার চেষ্টা করতো, এবং শেষ দিকটায় যে উইকেট হাতে থাকার যে সুবিধা, সেই সুবিধাটা নিয়ে শেষে 8-9 করেও যদি ওভার প্রতি রান নেওয়া যায়, সেভাবেও করেও কিন্তু 250-র মতো একটা স্কোরে একটা টিম পৌঁছে যেত। এবং সেটাই মোটামুটি একটা টেমপ্লেট ছিল ব্যাটিংয়ের। হ্যাঁ, এখন সময় পাল্টেছে, যুগ পাল্টেছে, এখন হয়তো খেলার ফরমেশন অনেক পাল্টে গেছে। আমরা এখন 350, 400 টাইপের স্কোরও ওয়ানডে ম্যাচে দেখি, সেটা চেঞ্জ হয়েও যেতে দেখি। কিন্তু বিষয়টা হচ্ছে আজকের যে উইকেটটা ছিল, সেটা আমার কাছে মনে হয় যে একটা ক্লাসিক ওয়ানডে ধরনের উইকেট। বল ব্যাটে খুব একটা বেশি আসছে না, স্পিনারদের জন্য খানিকটা অ্যাসিস্ট্যান্স রয়েছে, শুরুর দিকে পেসাররা খানিকটা মুভমেন্ট পাবেন। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে যে ওই ধরনের একটা সময় আমরা চলে গেছি যেখানে ওই ধরনের ক্রিকেটটা চলবে। এখানে আপনি আলট্রা অ্যাগ্রেসিভ ধুমধুম
মধুমার ক্রিকেট খেলতে গেলে হয়তো বিপদে পড়ে যাবেন, 50 ওভার ব্যাট করতে পারবেন না, হয়তো 30 ওভারের মধ্যে অল আউট হয়ে যেতে পারেন, যেই ধরনের একটা উইকেটের পরিস্থিতি ছিল। এবং আবুধাবির কিন্তু বাউন্ডারি সীমানাটা অনেক বড় ছিল, সেই সাথে আউটফিল্ড প্রচন্ড রকম স্লো ছিল, আপনি ভালো টাইমিং করে শট মারলেও 4 পাচ্ছেন না। সো এই জায়গার ভিতরেও কিন্তু অনেক ধরনের অসুবিধা ব্যাটারদের ফেস করতে হয়েছে। যাই হোক, এরই ভেতর দিয়ে যখন মেহেদী হাসান মিরাজ একটা 50 করলেন, হৃদয় একটা 50 করলেন, দুজন মিলে একটা 100 পার্টনারশিপ করলেন, আমার কাছে অন্তত মনে হয়েছে আইডিয়াল সিচুয়েশনে বাংলাদেশ যে পরিস্থিতিতে ছিল এবং যে কোয়ালিটির বোলিং এর এগেনস্টে খেলছিল, যেখানে গাজানফার আছেন, রাশিদ খান আছেন, মোহাম্মদ নবী আছেন এবং খারোটে আছেন, চারজনই আবার ভালো বল করছেন। এমন যদি হতো যে একজনের অফ ফর্ম যাচ্ছে, অফ ফর্ম কারো যায়নি, সবাই ভালো স্পটে বল করে যাচ্ছিলেন। সো এই বিষয়টাকে ট্যাকেল করে তারা যে অন্তত টিকে ছিলেন, আউট যে হয়ে যাননি, ডিফেন্ড করেছেন ঠিক আছে, ডট বল খেলেছেন তাও ঠিক আছে, আউট যে হয়ে যাননি সেটাকে আমি সাধুবাদ জানাবো। কারণ পরবর্তী ব্যাটাররা যা করেছেন সেই বিষয়টা তো আপনারা দেখলেনই, চোখের সামনে আমরা দেখলাম ওই 60-65 রানের মধ্যে 7টা উইকেট পড়ে গেল। হৃদয় মিরাজের পার্টনারশিপটা যদি এগিয়ে যেত, আরো 40 ওভার প্লাস তারা যদি খেলে যেতে পারতেন, আমার কাছে মনে হয় তাহলে আমরা ইজিলি 250 ক্রস করতে পারতাম এবং তারপর আফগানিস্তানকে একটা ভালো চাপের মধ্যে আমরা হয়তো রাখতে পারতাম। তো যাই হোক, পার্টনারশিপটাও ভেঙেছে অদ্ভুতভাবে, তৌহিদ হৃদয় আবারও রান আউট হয়ে ফিরেছেন। সো এটা একটা আনফর্চুনেট ব্যাপার ছিল যে আফগান বোলাররা আসলে আউট করতে পারেনি, আউট হয়েছি আমরা আমাদের নিজেদের একটা ভুলে, এবং সেটার পর বাকি ইনিংসটা ভেঙে চুরে গেছে। রাশিদ খান এসে তার জাদুকরি বোলিংটা শুরু করলেন এবং আমাদের ব্যাটারদের সেই ব্যাপারটা যে আমরা আসলে কোয়ালিটি স্পিনের এগেনস্টে ভালো পারফর্ম করতে পারছি না রিসেন্ট সময়, সেটাও কিন্তু সাফার করলাম সেটার জন্য। মেহেদী মিরাজ আউট হয়ে গেলেন, জাকের আউট হয়ে গেলেন, নুরুল হাসান সোহান আউট হয়ে গেলেন, তানজিম সাকিব আউট হয়ে গেলেন, মানে আমাদের মিডল অর্ডারটা পুরো ভেঙে চুরে গেল। সো ওভারঅল আলটিমেটলি তানভীর ইসলাম যদি 2-1 6-টয় না মারতেন তাহলে হয়তো 221 রান আমাদের হতো না, 221 আমরা করেছিলাম। আমি কিন্তু মনে মনে ভাবছিলাম ম্যাচটা চ্যালেঞ্জিং তারপরও হতে পারে, কারণ উইকেটের যে ধরন যেটা বললাম, আউটফিল্ডের ধরন যেটা বললাম, বাংলাদেশকে কি করতে হতো, বাংলাদেশ টাইপের বোলিংটা করতে হতো। আমরা অ্যাজ আ গ্রুপ বোলিং করি, অ্যাজ আ প্যাক বোলিং করি। যেই দিনটা এমন হয় যেখানে দেখবেন যে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা বোলারই ঠিক জায়গায় বল করতে পেরেছেন, তাদের কাজটা করতে পেরেছেন, সেই ম্যাচগুলো কিন্তু বাংলাদেশ অ্যাজ আ টিম প্রতিপক্ষকে রান তোলার দিক থেকে স্টাইফেল করে, ডট বলের প্রেশার ক্রিয়েট করে তারপরে কিন্তু উইকেট তুলে নিয়ে রানগুলো ডিফেন্ডও করে ফেলতে পারে। এর আগেও কিন্তু আমরা দেখেছি এই ধরনের ঘটনা। বাট আনফর্চুনেটলি আজকে বাংলাদেশের মূল দুজন বোলার যে দুজনকে রাখা হয়েছিল, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ পেস বোলিং ডিপার্টমেন্টে, এই দুজন আজকে আসলে ডিসঅ্যাপয়েন্ট করেছেন। যে দুজন স্পিনার ছিলেন মেহেদী মিরাজ এবং তানভীর, তারা তাদের যথাসাধ্য চেষ্টাটাই করেছেন, এর চেয়ে বেশি বোধহয় তাদের কাছ থেকে এক্সপেক্ট করাটা ঠিক না। তানজিম সাকিব শুরুর দুটো স্পেলে দারুণ বল করেছেন, যদিও শেষ দিকে এসে খানিকটা মার খেয়েছেন, তারপরেও 3টা উইকেট তিনি তুলেছেন, অন্তত পেসারদের মধ্যে তিনি উইকেট পেয়েছেন, সেটা একটা পজিটিভ দিক। তবে কিছু প্রশ্নের জন্মও দিয়েছে এই এই লাইন আপটা। ওভারঅল এই লাইন আপের ভিতরে যা অপশনস ছিল সেগুলো, সাইফ বল করেছেন, শান্ত আবার লাস্টে এসে একটা ওভার বল করেছেন। সো অপশনস যে নেই তা নয়, এবং স্পিন অপশনস যে একেবারে নেই তাও নয়, কিন্তু কোয়ালিটি স্পিনের আমার মনে হয় অভাব এই দলটার মধ্যে ছিল। শুধুমাত্র তানভীর ইসলাম এবং মেহেদী মিরাজ দুজন স্পিনার দিয়ে আসলে আফগানদেরকে এতক্ষণ ধরে আসলে প্রেসারে রাখাটা সম্ভব নয়, সেটা হয়ওনি শেষ পর্যন্ত। বাংলাদেশ কিন্তু চেষ্টা করে গেছে। আমার কাছে মনে হয় বোলাররা খুব যে বাজে করেছেন ওভারঅল সেটাও বলা যাবে না, ফিল্ডিং এফোর্টও ভালো ছিল। তবে ওই যে দুজন মূল বোলার আমাদের, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এই দুজন আসলে যদি উইকেটটা শুরুর দিকে নিতে পারতেন মেবি, বা আর একটু ইকোনমিক্যাল বোলিং করতে পারেন, তাহলে আমরা একটা প্রেশারের মধ্যে তাদেরকে রাখতে পারতাম। আনফর্চুনেটলি যতবারই তাসকিনকে মেহেদী মিরাজ এনেছেন, যতবারই হাসান মাহমুদকে আনা হয়েছে, তারা কিন্তু মার খেয়েছেন বা একটা দুটো এক্সপেন্সিভ ওভার দিয়ে ফেলেছেন, যেটার কারণে আফগানিস্তান কোনো সময় তাদের চেজে মোমেন্টামটা হারায়নি এবং মনে হয়নি যে তারা খুব বেশি চাপের মধ্যে আছে। এর মধ্যে আবার হাশমাতুল্লাহ শাহিদি, আজমাতুল্লাহ ওমার জাই দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছেন। 4 উইকেট যখন পড়ে গিয়েছিল, রহমত শাহ এবং গুরবাজ যখন 50-50 করে আউট হয়ে গেলেন, পরিস্থিতি কিন্তু খুব নেক টু নেক অবস্থায় ছিল। বাংলাদেশ 35 ওভারে যা ছিল ওরাও কাছাকাছি, উল্টো একটা উইকেট বেশি তারা হারিয়েছে। এরকম সিচুয়েশন থেকে আসলে আজমাতুল্লাহ ওমার জাই দুর্দান্ত একটা ব্যাটিং পারফরমেন্স আসলে করে দিয়েছেন এবং সেখান থেকে বাংলাদেশ ম্যাচটা থেকে ছিটকে গেছে। মূলত আমার কাছে যদি মনে হয় এক কথায় বলতে বাংলাদেশ কোথায় হারলো ম্যাচটা, আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ অবভিয়াসলি লেট মিডল অর্ডারের ব্যর্থতা, সেটার কারণে 250 না করতে পারা, সেটা একটা আক্ষেপ আমাদের জন্য। এবং বোলিংয়ের এন্ড থেকে আমি বলবো টিম সিলেকশনে আমরা কি চিন্তা করেছিলাম যে দুজন স্পিনার দিয়ে কাজ হবে কিনা, উইকেটটা দেখে কিন্তু মনে হচ্ছে একই ধরনের উইকেট হলে আমাদের হয়তো আরেকটা এক্সট্রা স্পিনার থাকলে ভালো হতো। কিন্তু স্কোয়াডে রয়েছেন শুধুমাত্র রিশাদ হোসেন, এখন তাকেই কি ইনক্লুড করা হবে কিনা একজন পেসারের জায়গায়, সেটা হয়তো আমরা দেখতে পারি আগামী ম্যাচটায়। পিচটা হয়তো রিড করতে আমরা ভুল করেছি। তো যাই হোক, প্রথম ম্যাচ বাংলাদেশ হেরে গেছে, কনভিনসিংলি হেরে গেছে, 5 উইকেটে আফগানিস্তানের জয়, সেটা তাদেরকে সাধুবাদ জানাতেই হয়। তবে বাংলাদেশের পরাজয়টাকে খুব বেশি বাজেভাবে আমি আসলে দেখছি না, কারণ আমি অনেকদিন পর সত্যি কথা বলতে একটা ক্লাসিক
ওয়ানডে ম্যাচ দেখলাম যেটা দুদিকে যেতে পারতো। 35 ওভারের পরে আসলে বাংলাদেশের কোয়ালিটি স্পিনারের অভাবে আমি বলবো সেই জায়গাটাতে আমরা ম্যাচটা আসলে ধরতে পারিনি, এবং আমাদেরও ব্যাটারদের একটা বিশাল বড় দায় ছিল যে আমরা আসলে 250 কেন করতে পারলাম না একটা ভালো প্ল্যাটফর্ম পাওয়ার পরও। যাই হোক, বাংলাদেশের এই পরাজয়টার পর আপনি আসলে কোন কোন পয়েন্টগুলোকে চেঞ্জিং ফ্যাক্টরস বলতে পারেন বা টার্নিং পয়েন্টস বলতে পারেন সেটাকে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং সেই সাথে পরবর্তী ম্যাচের জন্য আসলে স্টার্টিং ইলেভেনে কি পরিবর্তন আপনারা দেখতে চান সেটা জানিয়ে দিতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।